সব ব্রাজিলিয়ান ব্যারেটো নয়। সব ব্রাজিলিয়ান ব্যারেটো নয়, মানে এক অর্থে আপনারা আমার আগের যে ভাষা ভাষা অডিওটা তার সিকুয়েল ভাবতে পারেন। কেননা ওই অডিওটা দেওয়ার পর আমি দেখছি আমার চ্যাট ফোরামে বিভিন্ন বিষয় নিয়ে, মানে আজকের ম্যাচ সংক্রান্ত অনেক আলোচনা হচ্ছে। তো এত লোকে এত মত দিচ্ছে, মানে সবাই এখন ভীষণ উজ্জীবিত ইস্টবেঙ্গল ফ্যানরা। ইস্টবেঙ্গল তো বিশাল ফ্যান কুল, কিন্তু সবাই এতদিন বেশ ডরম্যান্ট ছিল, মানে যেহেতু টানা হাঁটছে বছরের পর বছর। তো এখন সবাই ভীষণ উজ্জীবিত, যেহেতু পরপর দুটো ম্যাচ জিতেছে, এবং সেই অর্থে দেখতে গেলে পরপর 6টা ম্যাচ ইস্টবেঙ্গল কিন্তু অপরাজিত আছে। আপনি যদি এএফসি থেকে হিসেব করেন, 6টার মধ্যে 5টা ম্যাচ জিতেছে। তার মধ্যে কিন্তু নেজমেটা আছে। নেজমেটা হচ্ছে সবচেয়ে শক্তিশালী প্রতিপক্ষ, যাদেরকে আমরা গত 6টা ম্যাচের মধ্যে যাদের সম্মুখীন হয়েছি এবং যাদেরকে আমরা সফলভাবে হারিয়েছি। তো কিছু ছোট ছোট বিষয় নিয়ে মনে হলো এত লেখালেখি করা পোষাচ্ছে না। শনিবার দিন একটুখানি উইকেন্ডে একটু সিনেমা টিনেমা না দেখলে পোষায় না, মানে সারাদিন ইস্টবেঙ্গল চর্চা করলে তো মাথা টাথা খারাপ হয়ে যাবে। তাই এই অডিও। তো অডিওতে যাওয়ার আগে একটা মজার কথা বলি। আমি দেখলাম এক্সট্রা টাইমে একটা ছোট্ট ইন্টারভিউ দিয়েছে আমাদের কল্যাণ চৌবের একটা ইন্টারভিউ দিয়েছে। তো সেখানে একজন সাংবাদিক মহিলা, বেশ আমি অনেকদিন বাদে দেখলাম কোনো মহিলাকে বেশ ভালো প্রশ্ন করতে, মানে কোনো সাংবাদিককে দেখলাম, মানে আরও ভালো লাগলো যে তিনি মহিলা সাংবাদিক। পুরুষগুলো তো ম্যাডামারা। তো তিনি প্রশ্ন করলেন কল্যাণ চৌবেকে যে ভারতের র্যাঙ্ক, মানে সিনিয়র টিমের র্যাঙ্ক কেন পড়তে থাকছে। কল্যাণবাবু আমাদের কিন্তু এক সময় বলেছিলেন 2047 সালে ভারত ওয়ার্ল্ড কাপ খেলবে, অনেক কিছু বলেছিলেন। এখন 2024-এ দাঁড়িয়ে উনি হঠাৎ করে বলে দিলেন আন্ডার 17 টিম যতদিন না মেরিট বেসিসে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করছে কিচ্ছু হবে না। অ্যাজ ইউ আন্ডার 17 টিমের দায়িত্ব অন্য কারোর, ওনার নয়, মানে পৃথিবীর অন্য কারোর বা অন্য কোনো দেশের দায়িত্ব, ইউক্রেনের দায়িত্ব, বাংলাদেশের দায়িত্ব, যাকে মহিলা ছাড়েনি। মহিলা পরবর্তী প্রশ্ন করেছে, তা আন্ডার 17 টিমের যাতে খেলতে পারে, মানে মেরিট বেসিসে আন্ডার 17 ওয়ার্ল্ড কাপ, তা নিয়ে কী করছেন। কল্যাণ পুরো বলে দিল, মানে অন্যদিকে চলে গেল, মানে সিনিয়র টিমের উইন্ডো নিয়ে চলে গেল, মানে ওই প্রশ্নটাকেই পুরো মানে শূন্য উত্তর দিল। তো যাকে ওদিকে বললাম না গ্রাসরুট নিয়ে, আবার কল্যাণ কিন্তু গ্রাসরুট নিয়ে অ্যাওয়ার্ড পেয়েছে। আমার আগের অডিওটাতেই বলেছি গ্রাসরুট নিয়ে অ্যাওয়ার্ড পেয়েছে, আর এখন বলছে আমাদের গ্রাসরুটটা ঘষতে গেছে। ভাবুন, ফিফা থেকে গ্রাসরুটে অ্যাওয়ার্ড দিয়েছে, আর এখন ইনি বলছেন আমাদের গ্রাসরুট এত খারাপ, গ্রাসরুটের ভিত্তিতে যেদিন আমরা খেলতে পারবো আন্ডার 17 ওয়ার্ল্ড কাপ, সেদিন আমাদের র্যাঙ্কিংয়ের কিছুটা উন্নতি হবে। সিনিয়র ওয়ার্ল্ড কাপ ভুলে যান। যাকে যে ব্যাপারটা বলছি, আমি দেখছি অনেকে বিষ্ণু নিয়ে অনেক মতামত শেয়ার করছে, কেউ পক্ষে কেউ বিপক্ষে। বিষ্ণু নিয়ে যাওয়ার আগে আরেকটা কথা বলি, যে দিয়ামান্টাকসকে কেন বসালো, এটা নিয়ে দেখছি অনেক বাঙালি কোচ, বাঙালি এক্স প্লেয়ার নিজের মতন করে কোনো একটা দিয়ে দিচ্ছে, একটা মতামত দিয়ে দিচ্ছে। দেখুন, আবার রিপিট করছি, জানি না আগের অডিওটাতে বলেছি কি না, ম্যাচ শেষে যে ইন্টারভিউটা হয়, মানে এই আইএসএলেরই যে ইন্টারভিউটা হয়, সেখানে কিন্তু অস্কার পরিষ্কার বলেছে যে দিয়ামান্টাকসের একটু চোটের সমস্যা ছিল, তাই দিয়ামান্টাকসকে তুলে নেওয়া হয়েছে। এবার আপনি বলতেন চোট কোথায়, কেন চোট। দেখুন, এখনকার দিনে ভালো কোচরা কী করে, মানে তারা খুব মাইনিউটলি চোটের ব্যাপারে পর্যবেক্ষণ করে এবং রিস্ক নিতে চায় না। যেহেতু দিয়ামান্টাকস আমাদের একমাত্র ধরুন বিদেশি নাম্বার 9, তাই রিস্ক নিতে চায় না। আগেকার মতন নেই সেই, এখন আগেকার দিনে বসে থাকলে হবে না যে পায়ে ব্যান্ডেজ করে চিমা নেমে গেল খোঁড়াতে কি ওকলিও ডাফা, ওই যুগ নেই। এখন হাই স্টেক্স রয়েছে, হিউজ ডিফারেন্সিয়েটার দিয়ামান্টাকস, এবং একমাত্র ডিফারেন্সিয়েটার, তাই রিস্ক নেবে না। আমি একটা সেদিনকে আইএফএ টিভিতে একটা ইন্টারভিউ দেখছিলাম আমাদের এই অসীম বিশ্বাসের। তো অসীম বিশ্বাস আফসোস করছিল, ওকে জিজ্ঞেস করা হয়েছিল যে সুনীল ছেত্রী এতদিন খেললো, আপনার আফসোস হয় না? তো বললো আমাদের সময় তো এতটা শিক্ষা ছিল না আমাদের মধ্যে, তো আমি একটা চোট পাওয়ার পর খুব তাড়াতাড়ি নেমে পড়তাম, যেখানে হয়তো আমার 3 মাস দরকার একটা রিকভার করার জন্য, রিহ্যাব করার জন্য, তো আমি হয়তো 1-1.5 মাসের মধ্যে নেমে পড়তাম, আবার চোট খেতাম। সে এখনকার দিন হলে হয়তো সেটা হতো না। তো আপনাকে বুঝতে হবে আপনি কিন্তু এখনকার দিনে রয়েছেন, এই আধুনিকতাটা, এই চিন্তাভাবনাটা কিন্তু চলে এসছে। তো বিষ্ণুর ব্যাপারে যাই। বিষ্ণুর ব্যাপারে তো আমি বললাম, ওই গোলটা আমি আরও একবার দেখলাম।
অদ্ভুত অদ্ভুত মানে গোলকিপার, মানে প্রথমত আমি বুঝলাম না সাউল ওইটা আদৌ ক্রস করতে গেছিলো না গোলে শট মারতে গেছিলো। আপনারা যদি ভালো করে লক্ষ্য করেন ওই অ্যাঙ্গেলটা যেখানে গোলের পেছন থেকে ফোকাস করা হচ্ছে, দেখবেন আপনার মনে হতে পারে যে সাউলোটা কিন্তু গোলেই শটটা মারতে গিয়েছিল, ক্রস নয়। তো যাকে সাউল যেটা মারলো আলটিমেটলি সেটা কিন্তু ডাইরেক্ট গোলকিপারের দিকে যাচ্ছিলো, এবং গোলকিপার অদ্ভুতভাবে এমন একটা পজিশন নিল, জানি না এরা কী করে আইএসএল খেলছে, যে হাত ফাতে না লেগে পায়ে লাগলো বলটা, এবং বলটা প্রায় 90 ডিগ্রি, আমি আগের অডিওটাতে 45 ডিগ্রি বলেছিলাম, ভালো করে খেয়াল করলাম প্রায় 90 ডিগ্রি বলটা বেঁকে গেল, এবং বেঁকে গিয়ে মানে বিষ্ণু কিন্তু ধারে কাছে ছিল না, মানে ওদের যে দুটো ডিফেন্ডার ছিল তার ধারে কাছে ছিল না, যেহেতু বলটা হঠাৎ ডিফ্লেক্ট হয়ে গেল আমাদের গোলকিপারের সৌজন্যে, বলটা গিয়ে পৌঁছলো বিষ্ণুর কাছে। এবং বিষ্ণু গোটা ম্যাচে তার আগে পরে জঘন্য খেলেছে। এখন অনেকেই দেখি বলছে যে লাস্ট 20 মিনিট আমরা দুর্দান্ত খেলেছি, অনেকেই বলছে লাস্ট 20 মিনিট দুর্দান্ত খেলেছে আজকে ইস্ট বেঙ্গল, মানে দাপিয়ে খেলেছে, বাঘের বাচ্চার মতন খেলেছে লাস্ট 20 মিনিট, কিন্তু এই জন্য দাপিয়ে খেলেছে যে তখন কিন্তু আমাদের জিকসান খেলছিল এবং নান্দা খেলছিল, নান্দা লাস্ট 25 মিনিটের মতন মাঠে ছিল, তো আর তখন বিষ্ণু ছিল না। তো লাস্ট 20 মিনিট যদি যেমন দাপিয়ে খেলে, এটা এই জন্য খেলেছে যে বিষ্ণু ছিল না। এবং নিতুর একটা ইন্টারভিউ দেখলাম, নিতু খুবই মানে মন মরা যে বা দুঃখিত যে প্রথমার্ধটা ইস্টবেঙ্গল খুব বাজে খেলেছে। তো প্রথমার্ধে কারা খেলেছে, বিষ্ণু অবশ্যই ছিল। তো এই ব্যাপারগুলো কিন্তু মাথায় রাখবেন। আর যেটা বলতে চাইছি যে সব বাঙালি ব্যারেটো নয়, সব বাঙালি সব ব্রাজিলিয়ান ব্যারেটো নয়। আমাকে একজন বলছে দাদা মানে আমাদের গ্রুপে ইস্ট বেঙ্গল গ্রুপে লোকজন কিচ্ছু খেলা বোঝে না, আমি বারবার বলছি নান্দাকে চাই, তারা বলছে না বিষ্ণু ভগবান, বিষ্ণু থাকুক, এই থাকুক। তো আমি তাকে বলছি এবং প্রত্যেককে বলছি, দেখুন সব ব্রাজিলিয়ান যেমন ব্যারাটো নয়, সব বাঙালিও নজরুল নয়। একটু ইতিহাসটা বোঝার চেষ্টা করুন। আমরা যখন বলি বাঙালি খুব মেধাবী জাত, বাঙালি মেধাবী জাত মানে এই নয় যে 100% বাঙালি মেধাবী। আপনি যদি কোনো হিন্দুস্তানি খোট্টা জাতের অ্যাসেসমেন্ট করেন, দেখবেন সেখানে তো 0.001% ইন্টেলেকচুয়াল, বাঙালির মতো সেটা হয়তো 20% কি 30% কি 40%, মেরে কেটে 50%। ঠিক আছে, মানে বাঙালি ইন্টেলেকচুয়াল জাত মানে এই নয় যে 100% বাঙালি ইন্টেলেকচুয়াল, এটা মানে এরকম মুরগি নয় যে সব মুরগিকে একরকম খেতে হয়। ইন্টেলেকচুয়ালিজম বা বুদ্ধি মেধার ব্যাপারটা কিন্তু কোনো জাতের ক্ষেত্রে এরকম না, মানে যেই জাতের যে বিশেষত্ব আছে, মানে আমরা যেমন অনেকে ভাবি না ও নাক বোচা ছেলে মঙ্গোলিয়ান মানে ক্যারাটেই জানে, একটা বাঙালির একটা ধারণা আছে। আপনি কোনো একটা নাক বোচা ছেলেকে দেখবেন একটা মঙ্গোলিয়ান, সে চাইনিজ হোক জাপানিজ হোক, প্রথমত আমরা যাকেই নাক বোচা থাকি চাইনিজ বলে দিই, সে জাপান থেকে হোক কি কোরিয়া থেকে হোক কি কাজাকস্তান থেকে হোক, সব চাইনিজ। মণিপুরের হলো আমরা চাইনিজ বলে দিই। তো আমাদের একটা ধারণা আছে যাদের নাক বোচা তারাই ক্যারাটে জানে, এরকমই বাঙালি মানে মেধাবী তা নয়, একটা হাই পার্সেন্টেজ মেধাবী। আমি প্রচুর বাঙালিকে দেখেছি যাদের খুবই নিম্নমানের মেধা। আর বাঙালি মানে এই যে বিপ্লবী তাও কিন্তু নয়, মানে বাঙালি সব বাঙালি যদি বিপ্লবী হতো তাহলে হাফ প্যান্ট পরে কে মানে পুলিশের খোঁচরগিরি করতো বা কে পুলিশে কাজ করতো। যে ব্রিটিশ যে ভারত সামলেছে, যে 1911 সাল অবধি যে কলকাতাতে যে রাজধানী ছিল ব্রিটিশের, তো ব্রিটিশ কি মানে কিছু কতিপয় যে সিনিয়র লেভেলে তো লোক নিয়ে আসতো আপনার ইংল্যান্ড থেকে, আয়ারল্যান্ড থেকে, ওয়েলস থেকে, স্কটল্যান্ড থেকে, বাকি সব তো বাঙালি ছিল, ম্যাক্সিমাম বাঙালি ছিল। তারা কি বাঙালি নয়? তো বাঙালি মানেই যেমন সবাই বিপ্লবী নয়, মানে অনেকে পুলিশের খোঁচরগিরি করেছে বা পুলিশে চাকরি করেছে সরাসরি এবং বিপ্লবীদের ধরিয়ে দিয়েছে, তেমনই বাঙালি মানে সবাই মেধাবী না। সুতরাং সব বাঙালি বুঝবে আপনার যে বিষ্ণু বাজে খেলেছে, সেইটা এক্সপেক্ট করাটাও ঠিক নয়। ওই জন্য দেখবেন মানে আমি আমার চ্যাট ফোরামে হোক বা ইউটিউবে কেউ হয়তো বললো দাদা এটা কেন বলেছেন, ওটা কেন বলেছেন, আমি কিন্তু দায়ভার নিই যে সবাইকে সব কিছু বোঝানোর। আমি আমার একটা ব্যক্তিগত মানে আগেকার দিনে হলে হয়তো ডায়েরি লিখতাম, এখন যেহেতু সুবিধাটা আছে একটা অডিও করার এবং অডিওটা প্রকাশ করার, তা আমি আমার মতন করে আমার বক্তব্যটা প্রকাশ করছি। আমি কিন্তু মানে কখনোই চেষ্টা করি না যে এইটাকে সবার কানে কানে গুঁজে দেওয়া, কি বলি লাইক শেয়ার সাবস্ক্রাইব, আমি কখনোই বলি না। আমি ইনফ্যাক্ট আমি লিখিও না কোথাও, এবং এটা আমার একান্ত মনের কথা, এবং আমি কখনো এক্সপেক্টও করি না যে প্রচুর লোক কিছু বুঝবে, কারণ এটা স্ট্যাটিস্টিক্যালি, এটা হিস্টোরিক্যালি সম্ভব নয়, মানে কোনো যুগেই হয়নি ব্যাপারটা। আপনি দেখবেন এখন যেটা একটা ট্রেন্ড হয়েছে এই সোশ্যাল মিডিয়া আসার পর, সবার মতামত নেওয়া,
সবার মতামত নেওয়ার দরকারও নেই, মানে এটা ইতিহাসে কখনো হয়নি। এখন যেহেতু মানে গণমাধ্যমটা একেবারেই মানে গণমাধ্যম হয়ে গেছে, খুব সহজলভ্য হয়ে গেছে, তাই এইটা একটা প্রবণতা হয়েছে। আমি সেদিন দেখছিলাম মানে বাংলাদেশের সবার ইন্টারভিউ নিচ্ছে, মানে এই বাংলাদেশ ক্রাইসিস নেই, মানে বাংলাদেশের বিভিন্ন চ্যানেল, সে রিক্সাওয়ালা থেকে শুরু করে ঠেলাওয়ালা প্রত্যেকে রাস্তাঘাটে যাকে পাচ্ছে লুম্পেন টুম্পেন সবাইকে ধরছে। এবং সাধারণ মানুষের মতামত যদি আপনি নেন, সাধারণ মানুষ কিন্তু কোনো কোনো যুগেই কোনো দেশেই কোনো জাতিতেই ইন্টেলেকচুয়াল নয়। ম্যাক্সিমাম সাধারণ মানুষ, আপনার পশ্চিমবঙ্গের রিক্সাওয়ালা বলুন বা বিহারের রিক্সাওয়ালা বা বাংলাদেশের রিক্সাওয়ালা ঠেলাওয়ালা, ম্যাক্সিমাম একই ক্যাটেগরি। তো তাদেরকে যদি ধরেন আর বাংলাদেশি রিক্সাওয়ালা বলছে বাংলাকে উড়িয়ে দেবো, কলকাতাকে ভাসিয়ে দেবো, তারপর আপনি যদি কলকাতা রিক্সাওয়ালাকে ধরবেন, ও বলবে আমি একটা থুতু বেরবো, বাংলাদেশ ডুবে যাবে, এরকম। মানে এই ধরনের লোকদেরকে আপনি ইন্টারভিউ যদি নেন, বেসিক্যালি আপনার ইন্টেন্ট কোনো এই নয় যে আপনি কোনো ভালো কোয়ালিটির কোনো ফিডব্যাক চাইছেন বা কোনো আইডিয়াস চাইছেন। আপনি ওই বেসিক্যালি আপনি যেটা চাইছেন হচ্ছে কিছু বস্তির ঝগড়াকে মানে আপনার গণমাধ্যমে তুলে ধরার। মানে আপনি যদি ছোটো লোকের ইন্টারভিউ নেন বা ইতর জাতির ইন্টারভিউ নেন, যেটা প্রত্যেকটা জাতির মধ্যে আছে, আপনার বিশ্বের সমস্ত জাতির মধ্যেই মানে যারা নিম্ন শ্রেণীর মানুষ বা লো ক্লাস লোক, তাদের কিন্তু মেধাটা মোটামুটি একই লেভেলের। তো আপনি যদি তাদের ইন্টারভিউ নেন, তো সবাই এই ধরনের কথাবার্তা বলবে। আপনি যান না যে কোনো দেশ, যে কোনো উন্নত দেশও যান, সেখানে রাস্তার অশিক্ষিত লোকের ইন্টারভিউ নেন, একই কথাই বলবে। এরকম একটা বাংলাদেশের রিক্সাওয়ালা বা কলকাতার ঠেলাওয়ালা যেরকম কথাবার্তা বলবে যে কোনো বিষয়, রাজনৈতিক বিষয় বা ফুটবলের বিষয়, সেখানকার লোকে একই কথা বলবে। তো আপনি যদি এরকম লো ক্লাস লোকের ইন্টারভিউ নেন, ওপিনিয়ন নেন, তাহলে মুশকিল। এবং আপনি যদি ভাবেন যে লো ক্লাস লোক আপনার ওপিনিয়নটা মানবে, গ্রহণ করবে, তাহলে মুশকিল। এখন রবীন্দ্রনাথ যদি ভাবতো যে ইতর শ্রেণীর মানুষ তো আমার কথাবার্তা বুঝবে না, আমার লেখা বুঝবে না, আমার গান শুনবে না, তাহলে রবীন্দ্রনাথ কোনোদিন লিখতেও না। মানে যে কোনো ব্যক্তি, মানে যারা ইতিহাসে লিখে গেছে, গান গেয়ে গেছে, গান রচনা করে গেছে, তারা সবার কথা ভেবে করেনি। মানে তাদের মনে হয়েছে কিছু আমার কিছু একটা মনের ভাব রয়েছে যেটা আমি প্রকাশ করতে চাই, যে যেই মাধ্যমে প্রকাশ করেছে তারা করেছে। সেরকমই মানে এই যে বিষ্ণুর মধ্যে এতটা প্রবলেম আছে, আমি চাই না এটা সবাই বুঝুক, মানে এর প্রত্যাশা করি না। আমার মনে হয়েছে আমি প্রকাশ করছি, এবং আমার মতো আরও অনেকের মনে হয়েছে। আমার বক্তব্য হচ্ছে, যাদের এই একই মনে হচ্ছে এরকম, তাদের এটাও মনে হওয়া উচিত নয় যে সবাই যেন আমার কথাটা বোঝে, তাহলে কিন্তু জীবনে মুশকিল আছে। সকালে ভালো থাকবেন।